আমাদের মনে কোশ্চেন হচ্ছে যে করোনার ভ্যাকসিন নেবার পরও, ডবল ডোজ নেবার পরও অনেকের করোনা হচ্ছে, তাহলে কি করোনা ভ্যাকসিন নিয়ে কোনো লাভ নেই? ভ্যাকসিন কি কোনো কাজ করছে না? তাই এইটা জানার জন্য আমাদের প্রথমে জানতে হবে যে ভ্যাকসিন কাজ করে কি করে। এইটা জানলে আমাদের মনের সমস্ত কোশ্চেন দূর হয়ে যাবে। তা প্রথমেই দেখি, আমাদের যে করোনার ভ্যাকসিন, ওটা একটা টাইপ আছে। ওটা হচ্ছে mRNA টাইপ ভ্যাকসিন, ঠিক আছে? যেমন ডিএনএ আরএনএ, ওরকম আরএনএ তিনটে ভাগ রয়েছে, তার মধ্যে ওটা mRNA টাইপ, অর্থাৎ মেসেঞ্জার আরএনএ টাইপ। তা আমাদের প্রথমে বুঝতে গেলে, সাপোজ এইটা হচ্ছে আমাদের একটা কোষ, ঠিক আছে? এইটা আমাদের একটা কোষ। এই কোষের মধ্যেই আমাদের ডিএনএ থাকে, রাইবোজোম থাকে, নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজম থাকে, সব কিছু থাকে। তা আমি কোষের সম্বন্ধে বিশেষ কিছুই বলবো না, শুধু যেটুকু জানা দরকার, যেটা জানলে আমাদের সমস্ত কোশ্চেন দূর হবে, আমি ওই অবধি শুধু একদম গল্পের আকারে বলবো, কোনো সাইন্টিফিক ভাবে অত প্রকাশ করব না। তাই এইটা আমাদের কোষ। এর ভিতরে আমাদের থাকে হচ্ছে রাইবোজোম, ঠিক আছে? এই রাইবোজোমটা কি করে? রাইবোজোম আমাদের শরীরের ভিতর যত রকমের প্রোটিন আছে, প্রোটিন তৈরি করে হচ্ছে এই রাইবোজোম। রাইবোজোম প্রোটিন তৈরি করতে পারে, আর কেউ পারে না। তাই এই রাইবোজোম থাকে। আর আমরা যে ভ্যাকসিনটা নিচ্ছি, অর্থাৎ একেবারে সোজাসুজি শুনে নাও যে mRNA ইনজেক্ট করছি আমাদের শরীরে। আরএনএটাকে এরকম ভাবে দেখায়, একতন্ত্রী হয় আরএনএ, এটা হচ্ছে আরএনএ। তা এই আরএনএ কি করে? এই আরএনএ এই রাইবোজোমের মধ্যে প্রবেশ করে। প্রবেশ করে mRNA আসলে কাজ কি? mRNA এর কাজ হচ্ছে রাইবোজোমকে নির্দেশ করা যে তুমি কি ধরনের প্রোটিন তৈরি করবে, কারণ রাইবোজোম সমস্ত ধরনের প্রোটিন তৈরি করে, একটা রাইবোজোমই। তা mRNA অনেক টাইপের হয় আবার। তা এইটা এমন এক প্রকার mRNA যেটা আমাদের সায়েন্টিস্ট আর্টিফিশিয়ালি তৈরি করেছে, যেটা রাইবোজোমকে বলবে যে তুমি এই ধরনের প্রোটিন তৈরি করো। রাইবোজোম এর কথা মতো সেই ধরনের প্রোটিন তৈরি করবে। তা সেই প্রোটিনটার আকৃতি হবে কিছুটা এইরকম, দেখা যাচ্ছে কিছুটা এইরকম আকৃতি তৈরি হবে। এখন প্রোটিন অনেক ধরনের হতে পারে। প্রোটিন কিছু কিছু প্রোটিন গোল টাইপের হয়, কিছু বিভিন্ন ধরনের আকৃতির হয়। তাই এই ধরনের ক্ষেত্রে প্রোটিন এরকম ওয়াই আকৃতি টাইপেরই হবে। কেননা করোনার যে, আমি প্রথমে একটা করোনার ছবি আঁকি, যাতে এই যে কোষটা দেখিয়েছি, আমি এই কোষ থেকে একটা করোনার বানাচ্ছি। আমি একটা করোনার এখানে ছবি এঁকেছি, তা একটা রাফ স্কেচ। তাই এতে এইগুলো হচ্ছে করোনার স্পোর। এইখান থেকে করোনা ভাইরাসের যে নিজস্ব ডিএনএ, সেইগুলো এইখান থেকে রিলিজ হয়, করোনা রিলিজ করলে সেই ডিএনএ গুলো আমাদের ডিএনএর সাথে মেলামিশ করে বা ক্রসিং ওভার ঘটিয়ে সেইগুলো কি করে, আমাদের ডিএনএ কেও করোনার ডিএনএ সমতুল্য করে দেয় এবং আমরা করোনাগ্রস্ত হয়ে পড়ি এবং মারা যাই। তা এই ধরনের প্রোটিন কেন তৈরি হয়? কেন এই ধরনের প্রোটিন থেকে প্রায় প্রায় এই ধরনের একটা অ্যান্টিবডি বেরোয়, যেই অ্যান্টিবডি এর মতোই প্রায় সদৃশ্য খাঁজ টাইপের, এর সাথে খাঁজে খাঁজে মিলে যায়। মিললে এইগুলো ব্লক হয়ে যায়, এখান থেকে কিছু আর বেরোনোর মতো অবস্থা থাকে না। তখন এই করোনা ভাইরাস তার ডিএনএ ছড়াতে পারে না, অর্থাৎ বংশবিস্তার হয় না। আর আয়ুষ্কাল শেষ হওয়ার পরে এই আসল করোনা ভাইরাসটাও মারা যায়, আর বংশবিস্তার করে না, মানে কোনো কিছু ছড়াচ্ছেও না। এইভাবে পুরো জিনিসটা কাজ করে। এখন এই যে প্রোটিনটা বেরিয়েছে, রাইবোজোম যে এই প্রোটিনটা তৈরি করেছে, এই আকৃতি এইটা, এখন এখান থেকে কি হয় আমাদের জানতে হবে। তা এই ধরনের প্রোটিনকে বলে স্পাইক প্রোটিন, ঠিক আছে? স্পাইক প্রোটিন বলে, একটা প্রোটিনের একটা শ্রেণী। তাই এটা হচ্ছে স্পাইক প্রোটিন। এইবারে কথা হচ্ছে প্রোটিনটা কোথায় তৈরি হয়েছে? আমাদের যে সেলস, আমাদের যে কোষ, সে কোষের বাইরে নাকি ভিতরে? তা আমি আগেই বলেছি, এই যে রাইবোজোম, তারপরে আরএনএ, ডিএনএ সব কোষের মধ্যে থাকে। তাহলে রাইবোজোমই তো প্রোটিনটা তৈরি করছে, তাহলে প্রোটিনটাও নিশ্চিত কোষের ভিতরেই রয়েছে। তাহলে আর একটা আঁকি, এই হচ্ছে আমাদের একটা কোষ, কোষের ভিতরেই এই ধরনের প্রোটিন তৈরি হয়েছে। ওয়াই আকৃতির প্রোটিন আঁকলাম অনেকগুলো। এরকম প্রোটিন আমাদের কোষের ভিতরেই প্রডিউস হয়েছে।
এইবারে এই যে প্রোটিনগুলো এখানে তৈরি হলো, এই প্রোটিনগুলোর মধ্যে অনেক রকম কোটি কোটি 100 কোটি 200 কোটি এরকম ধরনের প্রোটিন এর মধ্যে তৈরি হয়ে গেছে অলরেডি। এর মধ্যে থেকে একটা প্রোটিন বাইরে বেরিয়ে এই যে কোষের একদম চূড়া এর উপরে এরকম ভাবে লিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে লিঙ্ক হয়ে যাবে। এই ধরনের প্রোটিন মানে এই প্রোটিন আর এই প্রোটিন কিন্তু সেম, এটা একই ধরনের প্রোটিন, শুধু একটা জাস্ট একটা এবং উপরে উঠে যায়, একে তখন বলে MHC ক্লাস 1 প্রোটিন। MHC ক্লাস 1 প্রোটিন বলে এটাকে। তা এইটা ডিনোট কি করে? এটা ডিনোট করে যে এই ধরনের কোষ, এই কোষটা ঠিক এই ধরনের প্রোটিন তৈরি করেছে, এইটাই ডিনোট করে, ঠিক আছে? আর এটা একটা নির্দিষ্ট কাজ আছে। এই প্রোটিনটা উপরে চূড়ায় যে বসে রয়েছে, এ হচ্ছে এখন এই ধরনের প্রোটিনদের রাজা। এই কোষটা এখন এই প্রোটিনের আওতায়, মানে এইটা ওর দেশ বলতে পারেন, যে দেশের ভিতরে যা হচ্ছে ও সব নির্ধারণ করছে। এখন এই ধরনের প্রোটিনদের অর্ডার দেবে যে তোমরা বাইরে বেরো, কোষ থেকে তোমরা বাইরে বেরো, তোমাদের জন্য একটা কাজ আছে। তখন কি হবে? এই যে প্রোটিনগুলো, এগুলো সিম্পলি বাইরে বেরিয়ে আসবে। এগুলো বাইরে বেরিয়ে আসবে, ধরো একটা এঁকেই দিই, এই যে বাইরে বেরিয়ে গেল, এরকম অনেক কিছুটা বাইরে বেরিয়ে আসবে, ঠিক আছে? এর কথা শুনে এরা কিছুটা বাইরে বেরিয়ে আসবে। এইবারে আসার পর আসল কাজ এবার শুরু হবে। এখন সবকিছু ঠিক আছে, এই প্রোটিন কিন্তু আর নিজের বংশ বিস্তার করছে না, যে কটা তৈরি হবার কথা হয়ে গেছে আর এরা বংশ বিস্তার করছে না। এখন এই সিচুয়েশনে ঠিক এই টাইমে করোনার যে ভাইরাস, এগুলো এই প্রোটিনগুলোকে খুবই সহজে মেরে দিতে পারে, চাইলে মেরে দিতে পারে। তাহলে কি করতে হবে? এই প্রোটিনগুলো নিজের সংখ্যা বাড়াতে হবে, কারণ সংখ্যা না বাড়ালে করোনার সাথে মোকাবিলা করতে পারবে না। কিন্তু সংখ্যা কিন্তু এখন বাড়ছে না। এদের সংখ্যা বাড়ানোর জন্য এই মানে এই কোষের বাইরে যে এলাকা, বাইরে যে ফাঁকা স্থান, সেইখানে আবার অ্যাকচুয়ালি 3 রকমের কোষ থাকে। তা আমি প্রথমে দুটো কোষ বলছি। সাপোজ এখানে একটা কোষ আছে, ঠিক আছে? এটাকে আমরা বলবো বি সেল। এটা নাম, এটা কোষের নাম, এটা ঠিক আছে? বি সেল বলে এগুলোকে, বি সেল, এটাকে বি সেল বলে। আর আরেকটা থাকে, এগুলোকে বলে ম্যাক্রোফেজ, ঠিক আছে? এটা ওটা কোষের নাম, সেলের নাম, একে বলে ম্যাক্রোফেজ, যাকে আমি ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করছি। তা এটা হচ্ছে ম্যাক্রোফেজ আর এইটা হচ্ছে বি সেল। এইবারে আসল কথায় আসি, এই দুটো সেল কি করে না, এই যে সেলটা এই যে প্রোটিনটা বেরিয়েছিল কোষ থেকে, এই প্রোটিনটা এই একটা বেরিয়েনি, কিন্তু আমি দেখাচ্ছি একটা, মানে এরকম অনেকগুলো বেরিয়েছে। এর মধ্যে কিছুটা এই বি সেলের দিকে চলে যাবে, ঠিক আছে? কার আদেশ মেনে? এমনি এমনি না। এই যে উপরে বস বসে রয়েছে, এই যে লিঙ্ক হয়ে গেছিল বললাম না, এই প্রোটিনটা এই বাইরে বেরোনোর আদেশ দেওয়ার পর এদের বলছে কিছুটা বি সেলের দিকে যাও আর কিছুটা ম্যাক্রোফেজের দিকে যাও। গেল, সিম্পল। যাওয়ার পর বি সেলের সাথে এই প্রোটিন লিঙ্ক হয়ে যাবে, বি সেলের সাথে লিঙ্ক হলো, আর এদিকে মেটাফেজের সাথে লিঙ্ক হলো। মেটাফেজের সাথে অ্যাকচুয়ালি লিঙ্ক না, বি সেলের সাথে পুরোপুরি লিঙ্ক হয়, বাট মেটাফেজের সাথে লিঙ্ক হওয়াটা একটু কমপ্লেক্স। মেটাফেজটা মেটাফেজ বলছি, ম্যাক্রোফেজ, কিন্তু এটা ম্যাক্রোফেজ। তা ম্যাক্রোফেজ এই প্রোটিনটাকে খেয়ে নেয় মানে প্রোটিনটা শেষ হয়ে যায় তা না, এটা ভালোভাবে খেয়ে নেয়। খেয়ে নিলে এই প্রোটিনটা এর সাথে মিলে গেল এবং এর সাথে ওইভাবে একটা কমপ্লেক্সলি লিঙ্ক হলো। মানে লিঙ্ক হওয়াটা অত সিম্পল না, যেমন বি সেলের সাথে সরাসরি লিঙ্ক হয়ে যায়, কিন্তু ম্যাক্রোফেজের সাথে একটু কমপ্লেক্স, মানে একটু জটিলভাবে লিঙ্ক করে। তো যাই হোক, লিঙ্ক হয়, মোট কথা। লিঙ্ক হওয়ার পর আরেকটা রয়েছে, এটাকে বলে হেল্পার টি সেল। এটা খুবই ইম্পর্টেন্ট, এর নাম হচ্ছে হেল্পার টি সেল। HT দিয়ে আমি ডিনোট করলাম, হেল্পার টি সেল। এই সেলটা এবার এই যে ম্যাক্রোফেজের সাথে যে এই প্রোটিনটা লিঙ্ক হয়ে গেল, এই হেল্পার টি সেল এর দিকে চলে আসে, চলে এসে এর সাথে আবার লিঙ্ক করে। তখন এই হেল্পার টি সেল ম্যাক্রোফেজের দিকে এগিয়ে আসে এবং এর সাথে আরেকবার লিঙ্ক করে। এইভাবে লিঙ্ক করার পর এই হাইপার টি সেল
ম্যাচুরিটি পেয়ে যায় এবং শেষে এই সাইটোকাইসিনস রিলিজ করে, ঠিক আছে। তা এদের আবার কাজ কি? সাইটোকাইসিনস এরকম ধরনের হয়, এইগুলো রিলিজ করে। এদের কাজ হচ্ছে এই যে হেল্পার টি সেল একটা অর্ডার দেয়, কিন্তু অর্ডারটা কাকে দেয়? অর্ডারটা দেয় হচ্ছে এই প্রোটিনটাকে দেয়, ঠিক আছে। কিন্তু এই প্রোটিন অব্দি ওই অর্ডার পৌঁছায় না, মানে অনেকটা লম্বা রাস্তা। তাই এই সাইটোকাইসিনস গুলো কি করে, এই হাইপার টি সেল দেওয়া অর্ডারগুলো এরা নিয়ে যায়, এরা দূতের মতো কাজ করে, এর কাছে নিয়ে যায় প্রোটিনের কাছে, এবং এই প্রোটিন অর্ডারটা তারপর শুনতে পায়। এবার অর্ডারটা কি দেয়? অর্ডারটা দেয় যে এবার তুমি বংশবিস্তার করো, বংশবিস্তার শুরু করো, নাহলে বাঁচতে পারবে না। তখন এর মনে হয় যে ও আমাকে বংশবিস্তার করতে হবে, মানে এর আগে খেয়াল আসে না, ঠিক আছে। এটা রিয়েলি হয় কিন্তু। তা আমি এমনি গল্পের মতো বলছি, মানে রূপকথার মতো বলছি তা না, এটা একদম যে এইভাবেই হয়। তা এ যখন অর্ডার পেয়ে যায় যে না আমাকে তাহলে বংশবিস্তার করতে হবে, হাইপার টি সেল বলেছে, তখন এ বংশবিস্তারে লেগে যায় এবং বংশবিস্তারের জন্য একটা শক্তির দরকার হয়। দুর্বলরা বংশবিস্তার করতে পারে না, তাই এর সে শক্তি নেই। তাহলে কি করে করবে? এর জন্য কিছু ইমিউনো সেলস থাকে, মানে কোষের আশপাশে ঘোরে ওরা, ঠিক আছে। ইমিউনো সেলস বলে ওদের, ইমিউনো কোষ, ইমিউনো সেলস। তা ইমিউনো সেলস লাখ লাখ রূপের হয়, লাখ লাখ ধরনের হয়। এর মধ্যে যে কোনো একটা সেল ঠিক এইটার জন্য নির্দিষ্ট, যে অন্য কিছু আসলে কিন্তু হবে না, ঠিক ওইটাই আসতে হবে। তো এই ইমিউনো সেলসদের মধ্যে এরকম থাকে যে ওরা বুঝে যায় যে এর আমার দরকার আছে, অন্য কারণ না। তখন ওই ইমিউনো সেলস যেটা এরকম হয়, এই ইমিউনো সেলসটা কি করে, এর সাথে লিঙ্ক হয়ে যায়, এর সাথে এসে লিঙ্ক হয়ে যায়। তখন এর একটা ম্যাচুরিটি টাইপের পেয়ে যায় প্রোটিনটা, এবং নিজে বংশবিস্তার করতেও সক্ষম হয়। তো এই তখন সেলস গুলোকে উৎপাদন করে, বিভিন্ন ধরনের কোষ উৎপাদন করে এইটা। আচ্ছা, এর অবধি হয়ে গেল, এটার সাথে লিঙ্ক হয়ে গেল। তাই এটা তখন একটা পুরো একটা প্রোটিন গুচ্ছ, এটা একটা কমপ্লেক্স প্রোটিনের রূপ নেয়। এইবারে এই ম্যাচিওর হয়ে গেল এই প্রোটিনটা, এটাকে আমরা বলবো স্পাইক প্রোটিন। এই স্পাইক প্রোটিনটা বংশবিস্তারের জন্য ম্যাচিউরিটি অর্জন করলো, এবং এই সেল থেকে, এই যে সেলের সাথেই যে স্পাইক প্রোটিনটার লিঙ্ক ছিল, এটা তো লিঙ্কের মাধ্যমে ছিল। তাহলে এই কোষ থেকে আরো কোষ তৈরি হবে, আরো দুটো কোষ। ঠিক এই সেল থেকে, আমাদের যে দেহের কোষ, এখান থেকে দুটো সেল প্রডিউস হবে। কি কি সেল? চলো দেখা যাক। একটা হবে গ্র্যানজাইমস, এটা একটা সেল, ঠিক আছে। গ্র্যানজাইমস, এটাকে আমি ক্যাপিটাল জি দিয়ে ডিনোট করে দিলাম। আর আরেকটা হবে এরকম, এইটা হচ্ছে মেমোরিটিক সেল। এগুলো কি আমি সব বলছি, কি করে কাজ করে সব হচ্ছে, ঠিক আছে। এটাকে বলবো মেমোরিটিক সেল, এটাকে আমি ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করে দিলাম। একটা গেল। আবার এই যে স্পাইক প্রোটিন, এই স্পাইক প্রোটিনটা তো আবার বি সেলের দিকেও গিয়েছিল, বি সেলের সাথে তো লিঙ্ক হয়েছিল, আমি বলেছিলাম একবার। তাহলে বি সেলের সাথে যে স্পাইক প্রোটিনটা লিঙ্ক হয়েছিল, সেই লিঙ্ক হওয়ার পর এই সেলটা আবার রিপ্রোডাকশনে অর্জন করবে, মানে রিপ্রোডাকশন পাওয়ার পেয়ে যাবে, বংশবিস্তার করতে পারবে। এও আবার দুটো সেল প্রডিউস করে। কি কি সেল? একটা হচ্ছে প্লাজমা সেল, যেটাকে আমি ক্যাপিটাল পি দিয়ে ডিনোট করলাম, এটা হচ্ছে প্লাজমা সেল। আর একটা করে একই মেমোরিটিক সেল, এটাও একটা মেমোরিটিক সেল প্রডিউস করে, মানে এই কোষটাও একটা মেমোরিটিক সেল প্রডিউস করে, এই বি সেলটাও একটা মেমোরিটিক সেল প্রডিউস করে, ক্যাপিটাল এম। তাহলে অন্তর হচ্ছে এইটা আর এইটা দুটো আলাদা সেল। আমি এদের কাজ বলে দিচ্ছি। এই যে গ্র্যানজাইমস, এই গ্র্যানজাইমস যে সেলটা প্রডিউস হয়েছিল, এর কাজ কি? আচ্ছা, যখন করোনা শরীরে ঢুকে গিয়েছিল, তখন এই যে সেল, আমাদের যে কোষ, এটারে কিছু না পরিমাণ তো ড্যামেজ করেছে, পুরো ড্যামেজ না করুক, পুরো ড্যামেজ নিশ্চিত করিনি, যেহেতু আমাদের মৃত্যু হয়নি। তাই কিছুটা তো অংশ ড্যামেজ করেছে, যে এই অংশটা যদি ড্যামেজ করে থাকে, তাহলে এই ড্যামেজ অংশ থেকে তো কোষটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। কোষটা যাতে নষ্ট না হয়, তাহলে আমাদের কি করতে হবে? যেটুকু অংশ এই কোষে করোনা ড্যামেজ করেছে, ওইটুকু অংশকে পুরোপুরি ধ্বংস করতে হবে, তবে কোষটা তো বাঁচবে। ওই ধ্বংস করবে কি? এই যে গ্র্যানজাইমস, এইটাকে ধ্বংস করে কোষটাকে বাঁচিয়ে দেবে।
আর এই যে প্লাজমা সেল, এই প্লাজমা সেলের কাজ কি? এইটাই আসল কাজ। প্লাজমা সেলই অ্যান্টিবডি প্রডিউস করে। এতক্ষণ পর, এত কাজ হবার পর গিয়ে প্লাজমা সেল অ্যান্টিবডি প্রডিউস করছে, যেটা আমাদের আসল দরকার। ওকে, এই যে অ্যান্টিবডি, এই অ্যান্টিবডি কে প্রডিউস করলো? এই প্লাজমা সেল। এই প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি প্রডিউস হয়। এই অ্যান্টিবডি, এই যে স্পোর গুলো করোনা ভাইরাসের যেখান থেকে এর ডিএনএ রিলিজ হয়, ওর ভিতর ঢুকে খাঁজে খাঁজে মিলে যায়। মিললে ওই রাস্তা ব্লক হয়ে যায়, ফলে করোনা তার ডিএনএ ছড়াতে পারে না, ফলে আমাদের মৃত্যু হয় না, করোনা মারা যায়। এই হচ্ছে সেই অ্যান্টিবডি, এতক্ষণ পর গিয়ে প্রডিউস হয়। আর এই যে দু জায়গায় মেমোরিটিক সেল প্রডিউস হয় বলেছিলাম না, এই দু কোষ থেকে মেমোরিটিক সেল প্রডিউস হয়। মেমোরিটিক সেল তো আরো ইম্পর্টেন্ট। কেননা এদের কাজ হচ্ছে সবকিছু মনে রাখা, যে এত প্রসেস হলো এইটাকে মনে রাখা হচ্ছে এই মেমোরিটিক সেল। কেননা যদি আমাদের করোনা সেরে গেল, সারার পর দ্বিতীয়বার তো আবার করোনা ঢুকতে পারে। তা করোনা ঢুকলে এই সমস্ত কাজ একবার হয়ে গেলে না, এরা অটোমেটিক শেষ হয়ে যায়, এরা থাকে না। তখন আরেকবার করোনা ঢুকলে কি আমাদের আবার ভ্যাকসিন নিতে হবে? না, আরেকবার ভ্যাকসিন নিতে হবে না। কারণ সবকিছু, এত কিছু ঘটনা ঘটার পিছনে মেন হচ্ছে এই যে স্পাইক প্রোটিন, এই যে এখানে দেখাইছিলাম স্পাইক প্রোটিন, এইটাই তো এর ভিতরে প্রডিউস হয়, সেটা একটা মেন বস তৈরি হয়, সেখান থেকে এইগুলোর কোষ থেকে বাইরে বেরিয়ে এইসব কাজ তো শুরু হয়। তার মানে এই প্রোটিনটা প্রডিউস করা হচ্ছে আসল জিনিস। কিন্তু রাইবোজোম ভুলে যায় যে আমি এই রোগের জন্য কোন প্রোটিন তৈরি করেছিলাম, কোন প্রোটিন কাজে লেগেছিল, এইটা রাইবোজোম ভুলে যায়। এইটাকে মনে রাখবে কে? এই মেমোরিটিক সেলগুলো মনে রাখে যে এই ধরনের প্রোটিন রাইবোজোম তুমি বানিয়েছিলে। তখন দ্বিতীয়বার করোনা ঢুকলে এই মেমোরিটিক সেলগুলো রাইবোজোমের কাছে যায়, রাইবোজোমকে বলে আসে তুমি এই প্রোটিন বানিয়েছিলে, এটা আরেকবার বানাও। তখন রাইবোজোম আবার এই প্রোটিন বানায়, আর এই প্রোটিন থেকে আবার এই সমস্ত কাজ হয়ে পুনরায় করোনাকে মারার ফন্দি এঁটে যায়। কিন্তু এই প্রসেসটা খুবই লেট, খুব তাড়াতাড়ি হয় না, একটু সময় লাগে। যে কারণে এর মধ্যে যদি আমাদের শরীর দুর্বল হয়ে পড়ে, তাহলে মৃত্যু হতেও পারে। আর নয়তো আসলে ভ্যাকসিন যেভাবে নেয় আমরা, যেমন পোলিও ভ্যাকসিন নিই না, ডেঙ্গু ম্যালেরিয়ার ভ্যাকসিন নিই, সবকিছুতেই তাই হয়। অনেক সময় আমাদের জ্বর হয়ে সিম্পলি জ্বর কিছুক্ষণ পর আবার সেরেও যায় ওষুধ না খেলেও, কেননা আমাদের অ্যান্টিবডি অটোমেটিকলি প্রডিউস হতে থাকে। এর ক্ষেত্রেও তাই, হয়তো করোনা হয়েছে বুঝতে পারিনি, সে যেমন জ্বর টর হয় সেরকমই হয়েছে, আদৌ কিন্তু করোনা হয়েছিল আদৌ জানি না, তো সেটা অটোমেটিক আবার সেরেও যায়। কিন্তু কিছু কিছু মোমেন্টে হয় যেটা আবার সারে না, এমনকি মৃত্যু পর্যন্ত হয়। তখন ধরা পড়ে যে না, করোনা হয়েছিল, আদৌ আগে কতবার হয়ে গেছে সামান্য জ্বরের মতো, আমরা জানতে পারি না সিম্পলি। তার মানে কি, ভ্যাকসিন নিলে আমরা সুরক্ষিত, কিন্তু করোনা যে হতে পারে না এটা কোনো ভ্যাকসিনে বলা যায় না। কোনো ধরনের ভ্যাকসিন নেই যেটা নিলে আমাদের সমস্ত রোগ সেরে যায়। ম্যালেরিয়ার ভ্যাকসিন তো সবাই নেয়, ম্যালেরিয়াটা কি তাই বলে থেমে গেছে? ম্যালেরিয়া হয়, আমারও কতবার ম্যালেরিয়া হয়েছে আমি জানতেই পারিনি, আপনাদের কতবার ম্যালেরিয়া ডেঙ্গু হয়তো হয়ে গেছে সামান্য জ্বরের মতো, আপনারা জানতেই পারেননি, অটোমেটিক সেরে গেছে সামান্য জ্বরের মতো। কিন্তু আমার হতেও পারে যে হয়তো সারছে না, কোনো একটা টাইমে হয়তো দেখা যায় সারলো না, সেটা আপনাদের জীবন নাশ করে দিল, হতেই পারে, এতে কিছু করার থাকে না। এই হচ্ছে পুরো ডায়াগ্রাম।